হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এই গল্পটা আমি একটা লেখিকাপুর পেজ থেকে নিছি। তো লেখিকাপুর পেজের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ সবাইকে। আতিয়ার কথায় ফারিয়া একটু মনে করার মতো করে বলল। ও হ্যাঁ, মনে পড়েছে। আবার সেই দিন আমাদের স্কুলে এসেছিল। হুম। তো ওর সাথে তোর সম্পর্ক কি? আরে ওই হনুমান নির্জীব মানুষটাই আমার হ্যান্ডসাম তিন কবুল বলা স্বামী। আতিয়ার কথা শুনে ফারিয়া অবাক হয়ে বলল। লাইক সিরিয়াসলি, ওই হ্যান্ডসাম ড্যাশিং লুকওয়ালা হট ছেলেটা তো হাজবেন্ড? ফারিয়ার কথাই আতিয়া ফারিহার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল। কি বললি তুই? ওই হনুমান নির্জীব মানুষটাকে ও হ্যান্ডসাম, তারপর ড্যাশিং লুক, তারপর আর কি যেন হট। সত্যি কথা বলতো, তুই কি আমার বান্ধবী? ফারিহা আতিয়ার কাঁধে এক হাত রেখে বলল। অবশ্যই, শুধু বান্ধবী না, বেস্ট ফ্রেন্ড। আর ওই হ্যান্ডসাম বয়টার একটা মাত্র কিউট শালি, আর কিছু জানবি? যা তোর ওই হ্যান্ডসামের কাছে। যাবো, আজকে না কালকে। গিয়ে আমাকে উদ্ধার করবেন ম্যাম। আতিয়া ও ফারিয়াদের কথার মধ্যে স্কুলে ঘন্টা পড়ে গেল, তাই ওরা কথা বন্ধ করে ক্লাসরুমে চলে গেল। কুত্তার বাচ্চা, তুই কি মনে করেছিস আমার অগোচরে আমার পরিবারের মানুষকে অ্যাটাক করবি? এত বড় কলিজা তোর একবারও মনে হয়নি যে যদি শোনে এই খবর তাহলে কি হবে তোর? কথাগুলো এএফ সামনে থাকা এক ব্যক্তিকে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় তার গলা দুহাতে চেপে ধরে বলল। এত জোরে গলা চেপে ধরায় লোকটি শ্বাস নিতে পারছে না, অনবরত কাশি হচ্ছে। এএফ রাগে একেবারে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। যখন দেখল লোকটা আর বাঁচবে না এমন পর্যায়ে, তখনই গলা থেকে হাত নামিয়ে নিল। লোকটি ছাড়া পেতেই ঘন ঘন নিঃশ্বাস নিল আর অনবরত কাশতে লাগলো। এএফ নিজের রাগ সংবরণ করার জন্য দু হাত মুষ্টি বদ্ধ করে চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকবার শ্বাস নিল। তারপর চোখ খুলে লোকটির কাছে গেল। এএফ এর চোখ রাগের কারণে লাল বর্ণ ধারণ করেছে। মনে হচ্ছে এখনই চোখ থেকে গল গল করে পানির বদলে রক্ত বেরিয়ে আসবে। এএফ লোকটির চুলের মুঠি এক হাতে ধরে গর্জে উঠে বলল। বল জানোয়ার, আমার পরিবারের ক্ষতি করতে কে বলেছে তোকে? আর এই কাজের জন্য কত টাকা পেয়েছিস? এএফ এর কথায় লোকটি কিটকিট করে হেসে বলল। তুই কি মনে করেছিস আমাকে কিডন্যাপ করে এনে টর্চার করলে আমি সব বলে দিব? বোকা। লোকটির এমন কথা যেন এএফ এর রাগে ঘি ঢালার মতো ছিল। ও এইবার ওর অ্যাসিস্ট্যান্ট আরিফকে ডাক দিল। আরিফ, আরিফ। এএফ এর ডাক শোনা মাত্রই বাহির থেকে রুমের ভেতরে প্রবেশ করল আরিফ। তারপর এএফ এর কাছে গিয়ে বলল। জি ভাই। এই লোক মুখ খুলতে প্রস্তুত না, আর খুলবেও না। তাই শাস্তিটা পেয়ে যাক, একে উলঙ্গ কর, তারপর উল্টো ঝুলিয়ে রাখ। আর কড়াইয়ে করে গরম পানি কর, আর সেই গরম পানিতে অ্যাসিড মিশ্রণ করে তারপর এই জানোয়ারের বাচ্চাকে তার মধ্যে দিয়ে দিবি। নাও টাইম স্টার্টস। কথাগুলো বলেই এএফ রুম থেকে বেরিয়ে গেল। আর আরিফ এএফ এর বলে যাওয়া কাজগুলো শুরু করে দিল সব। প্রায় 10 মিনিট পরে লোকটির চিৎকার এএফ এর কানে আসলো। সেই মরণ যন্ত্রণার চিৎকার শুনে পুরনো এই পরিত্যক্ত বাড়িটা যেন কেঁপে উঠল, সাথে জঙ্গলের পশু পাখিগুলো এখানে সেখানে ছুট দিল, উড়ে গেল। আর এএফ তার মরণ চিৎকার শুনে একটা বাঁকা হাসি দিল। তারপর নিজের গাড়িতে উঠে বসলো। কাজ শেষ আর আরিফও বাড়ি থেকে বেরিয়ে এসে এএফ এর গাড়িতে উঠে পড়ল আর সঙ্গে সঙ্গে গাড়ি অজানা গন্তব্যে পাড়ি জমালো। রাত 12টার ঊর্ধ্বে। এমন সময় নেই কেউ জেগে, সবাই গভীর ঘুমে মগ্ন। রাস্তার থেকে থেকে কিছু পাগলা কুকুর ঘেউ ঘেউ করে ডেকে বেড়াচ্ছে। এই নিস্তব্ধ রাতে কুকুরের এমন আওয়াজ খুবই ভয়ানক শোনা যাচ্ছে। ঠিক ঘড়ির কাঁটা রাত 2:11 ঘরে পৌঁছতেই আবরার বাসায় ঢুকল। তার কাছে ডুপ্লিকেট চাবি থাকায় কোনো সমস্যা হয়নি। সারাদিনের ক্লান্তি ভরা দেহ নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল নিজের রুমের উদ্দেশ্যে। আবরার নিজের রুমের সামনে এসে পাসওয়ার্ড টাইপ করে রুমের দরজা খুলল। তারপর রুমের ভেতরে ঢুকে গেল। আবরার রুমে ঢুকে কোনোরূপ লাইট অন না করে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। প্রচুর ক্লান্তি লাগছে, এখন শাওয়ার না নিলে হবে না, তাই। আবরার প্রায় 20 মিনিট পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। পরনে তার সাদা টি শার্ট আর ট্রাউজার পরিহিত। আবরার নিজের ফোনটি টেবিল থেকে নিয়ে দেখল রাত 2:34 বাজে। আবরার আর কোনো কিছু না ভেবে বেরিয়ে চলে গেল একটু ঘুমানোর উদ্দেশ্যে। আবরার বেডে গিয়ে শুয়ে পড়ল।
আবরার বেডে শুতেই একটা মিষ্টি গন্ধ তার নাকে আসলো। আবরার 2-3 বার জোরে জোরে নিঃশ্বাস নিয়ে গন্ধটা নিল। আবরারের চোখ লেগে আসছে ঘুমে। হাজারো ঘুম এসে ভিড় করেছে তার চোখের পাতায়। তাই আর এই মিষ্টি গন্ধটার উৎস না খুঁজে ঘুমানোর প্রস্তুতি নিল। আবরার নিজের পাশ হাতড়িয়ে কুলবালিশ খুঁজতে লাগলো, আর পেয়েও গেল। আবরার কুলবালিশটা একদম নিজের বুকের সাথে মিশিয়ে নিল। আবরার ঘুমের ঘোরে দেখলো কুলবালিশটা অতিরিক্ত নরম, তাও এত পরিমাণ ঘুম চোখের বাতায়, তাই আর চোখ খুলে দেখতে পারল না। ওইভাবে কুলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। চারিদিকে সুমধুর কণ্ঠে আজান ভেসে আসতেই আতিয়ার ঘুম হালকা হয়ে গেল। আতিয়া এইবার আড়মোড়া ভাঙতে গিয়ে দেখল ওর উপর কেউ তার সমস্ত ভর ছেড়ে দিয়েছে। আতিয়া কপাল কুঁচকে ফেলল যে কে তার উপর এমন শৈলে সব ভর ছেড়ে দিচ্ছে। আতিয়ার এবার নিজের হাত দিয়ে হাতড়িয়ে হাতড়িয়ে দেখতে লাগলো। আতিয়া হাতড়িয়ে হাতড়িয়ে পেল কারো প্রশস্ত বুক। আতিয়া নিজের হাত আবারও হাতড়ালো। এখন তার হাত গিয়ে ঠেকলো কারো মুখে। আতিয়া মুখে হাত বুলাতে লাগলো। এইসব করার মধ্যেই আতিয়ার নাকে কয়েকটা ফুল এর মিশ্রণ জাতীয় আর রাসবেরির সুগন্ধি ভেসে আসলো। আতিয়ার এই সুগন্ধিটা ভীষণ ভালো লাগলো, কিন্তু হুট করে মাথায় একটা প্রশ্ন চাড়া দিয়ে উঠল যে এটা কে যে আমাকে এইভাবে বুকের মধ্যেই আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে? আতিয়া এবার অনেক কষ্টে ব্যক্তিটির হাত ও পা নিজের শরীরের উপর থেকে সরালো। তারপর উঠে বসে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিল, যেন বিশ্ব জয় করে এসে কষ্ট হয়ে গেছে। আতিয়া এবার তাড়াতাড়ি বেড থেকে নেমে রুমের লাইট অন করল। তাতে পুরো রুম আলোকিত হয়ে গেল। আতিয়া এই আলো নিয়ে বেডে তাকিয়ে যা দেখে তাতে সে ভীষণ অবাক হয়ে যায়। অবাক হওয়ার মধ্যেই অস্পষ্ট স্বরে মুখ দিয়ে আওড়ালো, নির্জীব মানুষ। মুখের কথাটা মাথায় গেঁথে যেতেই আতিয়া মুখে হাত দিয়ে বলল, আল্লাহ সারা রাত এই নির্জীব মানুষ আমাকে কোলবালিশের মতো বুকে জড়িয়ে ঘুমিয়েছিল। আমার সব শেষ হয়ে গেল রে। এই হনুমান নির্জীব মানুষটা আমার সব শেষ করে দিল। বলে ন্যাকা কান্না জুড়তে লাগলো। আতিয়ার কান্নার আওয়াজ আবরারের কানে আসতেই আবরারের ঘুম ভেঙে গেল। সে কান্নার উৎস খুঁজে দেখলো আতিয়া বেড থেকে একটু দূরে দাঁড়িয়ে কান্না করছে। আবরার কপাল কুঁচকে আতিয়াকে ধমক দিয়ে বলল, হে স্টুপিড গার্ল, স্টপ ক্রাইং। আবরারের ধমক শুনে আতিয়া ন্যাকা কান্না বন্ধ করলো। আবরার এবার আতিয়াকে বলল, সকাল সকাল ন্যাকা কান্না জোড়ার মানে কি? আতিয়া হাই হুতাশ করতে করতে ন্যাকা কান্নার অভিনয় করে বলল, আপনি আমার সব শেষ করে দিয়েছেন। আতিয়ার কথার মানে আবরার কিছুই বুঝতে পারল না, তাই ভ্রু কুঁচকে না বোঝার মতো করে বলল। সব শেষ করলাম মানে? আতিয়া আবারও ন্যাকা কান্নার স্বরে বলল, আপনি আমাকে কলঙ্কিত করে দিয়েছেন। এখন এই মুখ আমি কিভাবে দেখাবো? বলে আবারও ন্যাকা কান্না জুড়ল। আর এদিকে আবরার অবাক হয়ে বলল, এই মেয়ে, তুমি কি বললে? আমি তোমাকে কলঙ্কিত করেছি? হাউ ফানি! তুমি যা বলছো ভেবে চিন্তে বলছো নাকি আতিয়া অভিনয় করছো আমার আবরারের সাথে? কথায় প্রতিবাদ জানিয়ে বলল। না, আমি ঠিকই বলছি। আপনি আমাকে কলঙ্কিত করেছেন। আবরার ধমকের সুরে বলল, শারাপ! কি যা তা বলছো? কিভাবে কলঙ্কিত করলাম আমি? এই যে সারা রাত আপনি আমাকে আষ্টে পিষ্টে কোলবালিশের মতো জড়িয়ে ধরে ঘুমিয়েছেন, এতেই আমি কলঙ্কিত হয়ে গেছি। আতিয়ার এমন কথা শুনে আবরার কিছু সময় চুপ হয়ে গেল। তারপর আতিয়াকে সেইভাবেই বলল। জড়িয়ে ধরলে কলঙ্কিত হয়ে যায়? আবরারের এমন বোকা কথায় আতিয়াও সাই জানালো। মাথা উপর নিচ করে আতিয়াকে সম্মতি দিতে দেখে এইবার যেন আবরার রেগে গেল। আতিয়াকে ঝাড়ি মেরে বলল, কোথা থেকে এইসব শিখেছো মেয়ে? আর তুমি আমার বেডে শুয়েছিলে কেন? তোমাকে বলেছিলাম তো যে আমি বেড শেয়ার করি না। তাহলে? আতিয়া এবার আমতা আমতা করে বলল, আসলে অনেক রাত হয়ে গেছিল, দেখলাম আপনি এখনো বাসায় আসছেন না, তাই আমি বেডে গিয়ে শুয়েছিলাম, কিন্তু কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। স্টুপিড গার্ল! আর কোনো দিনও যেন আমার বেডে তোমাকে ঘুমোতে না দেখি। যদি দেখি তাহলে খুন করে ফেলবো। এই বলে আবরার আবারও গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে ঘুমানোর প্রস্তুতি নিল। আতিয়া আবারও ন্যাকা কান্না করতে করতে বলল, এখন আমার কি হবে? আমি আমার এই মুখ কিভাবে দেখাবো? আতিয়ার এমন কথা শুনে আবরার আতিয়ার দিকে তাকিয়ে বিরক্তকর কণ্ঠে বলল, মুখে মাস্ক লাগিয়ে ঘোরো, তাহলে কেউ দেখতে পারবে না। আর একটা শব্দ যদি বেরিয়েছে মুখ থেকে, তাহলে মুখ সেলাই করে দেব। আবরারের এমন শান্ত হুমকিতে হয়তো কাজ হয়েছে। আতিয়া চুপ করে গেল। বলা যায় না এই নির্জীব মানুষটা সত্যি সত্যি যদি ওর মুখটা সেলাই করে দেয় তাহলে কিভাবে কথা বলবে।
কিন্তু মনে মনে ঠিকই আবরারের 14 গোষ্ঠী উদ্ধার করে দিল। আতিয়া আর কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। একেবারে অজু করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো আতিয়া। তারপর জায়নামাজে দাঁড়িয়ে ফজরের সালাত আদায় করলো। সালাত শেষ করে আতিয়া স্কুলের পড়া করতে লাগলো। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়, তুই মিশে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার কল্পনায়। গান শেষ হতেই সবাই করতালি দিল, কেউ কেউ তো মুখ দিয়ে বাঁশি বাজালো। জানো আমার না কেমন যেন হচ্ছে। আতিয়া ফারিহার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল। কি হয়েছে? ফারিয়া আতিয়ার ডান হাত নিজের বুকের বাম পাশে রেখে বলল, দেখ জানো আমার হার্টবিট কত জোরে জোরে বিট করছে, মনে হচ্ছে কেউ জোরে জোরে হাতুড়ি পেটাচ্ছে। আতিয়া এবার আতঙ্ক কণ্ঠে বলল, এমন হচ্ছে কেন? প্রাণভোমরা, তুই ঠিক আছিস তো? না রে জানো আমি ঠিক নেই। আতিয়া ফারিয়ার মুখে এক হাত রেখে বলল, কি হয়েছে প্রাণভোমরা? আমাকে বল, কোথায় ব্যথা করছে? বুকের বাম পাশে ভীষণ ব্যথা করছে রে জানো। আতিয়া এবার চেয়ার থেকে উঠে ফারিয়ার হাত ধরে বলল, আমার সাথে ডাক্তারের কাছে চল, ওঠ। ফারিয়া আতিয়াকে আবার চেয়ারে বসিয়ে বলল। আরে জানো এই ব্যথা ডক্টর সারাতে পারবে না। আতিয়া ভ্রুকুচকে বলল। তাহলে? ফারিয়া লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল। ফারিয়ার কথায় আতিয়া চোখ বড় বড় করে বলল। কি? আতিয়া এক হাত মাথায় দিয়ে বিড়বিড় করে বলল। এই মেয়ে পাগল হয়ে গেছে। এর মধ্যে আতিয়া, ফারিয়া আর তাদের 2-3 মেয়ে ফ্রেন্ডকে স্টেজে ডাকলো। আতিয়ারা একে একে সবাই স্টেজে উঠে গেল। আজকে আতিয়াদের স্কুলে অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানে তাহসিন রাকিবকে স্পেশাল গেস্ট হিসেবে আনা হয়েছে। স্কুলের স্যার ম্যাডামদের বক্তব্য শেষ হতেই তাহসিন রাকিব স্টেজে উঠে গান গাইল। আর এখন আতিয়াদের স্টেজে ওঠার কারণ ওরা এই অনুষ্ঠানে নাচে নাম দিয়েছিল, তাই নাচ করতে স্টেজে উঠেছে। আতিয়া আজকে শাড়ি পরেছে, সাদা শাড়ি, তার উপর সাদা স্টোনের কম্বিনেশন। আতিয়ার সাথে যারা নাচ করবে তারা সবাই আতিয়ার মতো একই রকম শাড়ি পরে আছে। তাদের সবার চুল বেনুনি করে এক পাশে রাখা। আতিয়ারা মঞ্চে উঠে সবাই লাইন বেঁধে দাঁড়াতেই হুট করে সেইখানে ফাহাদ গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মিস্টার আবরার ফাহাদ ও তার দাদা নাফিস সেলিম উপস্থিত হল। স্কুল কর্তৃপক্ষ থেকে তারা হলো প্রধান অতিথিবৃন্দ। আবরার আর নাফিস সেলিম হেড স্যারের সাথে হ্যান্ডশেক করল, তারপর নিজেদের বরাদ্দকৃত জায়গায় গিয়ে বসলো। আবরার আর নাফিস সেলিম বসতেই তাহসিন রাকিব তাদের ওইখানে গেল, গিয়ে আবরার আর নাফিস সেলিমের সাথে হ্যান্ডশেক করল। হ্যান্ডসাম বয়, কেমন আছো? নাফিস সেলিম হেসে জবাব দিলেন, এই তো ইয়াং ম্যান, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর তাহসিন আবরারের দিকে তাকিয়ে দেখল সে ফোন স্ক্রল করছে। রাকিব এইবার মেকির রাগ নিয়ে আবরারকে বলল, তুই এখানে ফোন নিয়ে কি করছিস? বন্ধ কর শালা। মেয়েরা দেখ নাচ করছে, সেগুলো দেখ আর এনজয় কর। আবরার রাকিবের কথায় বিরক্তকর কণ্ঠে ফোন স্ক্রল করতে করতে বলল, শারাপ। রাকিব, তুই জানিস ভালো করে আমার এই মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তাই এসব বলা বন্ধ কর। আবরার ওইভাবে থেকে জবাব দিল। নো। রাকিব কিছু বলতে গিয়েও আর কিছু বলল না। সে আবরারের পাশে বসেই স্টেজের দিকে তাকালো। এইদিকে আবরারকে এখানে আসতে দেখে আতিয়া ভীষণ রাগ হয়। এসেছে তাও ভালো কথা, কই পেছনে বা মাঝখানে সারিতে বসবে তা না, একদম সম্মুখে বসে আছে, যত সব। আতিয়া এইসব কথা মনে মনে বলতে লাগলো। এর মধ্যে অ্যানাউন্সমেন্ট আতিয়াদের সকলের নাম ডাকলো, ডেকে তাদের নাচ শুরু করতে বলল। গান চালু হতেই আতিয়ারা গানের তালে তালে নাচ শুরু করলো। এদিকে আতিয়ার নাম মাইকে বলতেই আবরার ফোন থেকে চোখ উঠিয়ে সামনের স্টেজে তাকিয়ে দেখল। আতিয়া যে এখন সবার সাথে গানের তালে তালে নাচ করছে। আতিয়াকে নাচতে দেখে আবরার ফোন স্ক্রল বন্ধ করে স্টেজের দিকে শুধু আতিয়ার দিকে তাকিয়ে রইল। ফুল 5 মিনিট একটা গানে ওরা নাচ করলো। আর এই পুরোটা সময় আবরার আতিয়ার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল। নাচতে নাচতে আতিয়ার শাড়ি বেড থেকে একটু সরে গেল। শাড়ি সরে যাওয়ায় আতিয়ার সাদা স্লিম উদর দেখা গেল। আর এটা আবরার দেখতেই রাগে মাথা আগুন হয়ে গেল। আবরার রাগে তার দুহাত মুষ্টি বদ্ধ করে আতিয়ার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল।
আবরারকে নিজের দিকে তাকাতে দেখে আতিয়ার অস্বস্তি হতে লাগলো, কেমন হাঁসফাঁস লাগছে। আতিয়াদের নাচ শেষ হতেই তারা স্টেজ থেকে নেমে পড়ল। এইদিকে আবরারকে পুরোটা সময় স্টেজের দিকে তাকাতে দেখে রাকিব দুষ্টু হেসে আবরারের দিকে হালকা ঝুঁকে ফিসফিস করে বলল, কি মামা, কে একজন বলেছিল যে মেয়েদের প্রতি তার ইন্টারেস্ট নেই, এমনকি বউয়ের প্রতিও না, আর এখন দেখছে। রাকিবের কথা শেষ হওয়ার আগেই আবরার সেখান থেকে উঠে গেল। আবরার উঠতেই রাকিব আর নাফিস সেলিম ডাক দিলেও আবরার শুনল না, হনহন করে চলে গেল। আতিয়া আর ফারিয়া স্টেজের একপাশে দাঁড়িয়ে আছে, সেখানে তেমন কেউ নেই। ওরা দুজন দাঁড়িয়ে গল্প করছে, এর মধ্যে হুট করে আবরার সেখানে উপস্থিত হলো। আবরারকে সেখানে আসতে দেখে আতিয়া কিছু বলবে তার আগেই আবরার তার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। আবরার আতিয়ার হাত এত জোরে চেপে ধরেছে যেন হাত খুলে পড়বে। এই, আমার ব্যথা লাগছে, হাত ছাড়ুন। আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন। আতিয়ার কোনো কথার উত্তর না দিয়ে আবরার আতিয়াকে টানতে টানতে নিজের গাড়ির কাছে নিয়ে গেল। তারপর গাড়ির ব্যাক সিটের দরজা খুলে আতিয়াকে এক প্রকার ছুঁড়ে মারল। আতিয়া উবুর হয়ে পড়ল। ও ভীষণ ব্যথা পেয়েছে এইভাবে ছুঁড়ে মারায়। ও আস্তে আস্তে উঠে বসল। এর মধ্যে আমরা ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল, যার দরুন আতিয়া আবারও হুমড়ি খেয়ে পড়ে গেল। আর এইসব ফারিয়া বোকার মতো তাকিয়ে দেখে গেল, কোনো কিছু বলতে পারল না। আবরার আতিয়াকে নিয়ে নিজের গেস্ট হাউসে আসলো। আবরার গাড়ি পার্ক করে গাড়ির দরজা খুলে আবারও আতিয়ার হাত শক্ত করে জড়িয়ে ধরে টানতে টানতে গাড়ি থেকে বাহির করে ভেতরে নিয়ে যেতে লাগলো। আবরার আতিয়াকে টানতে টানতে বেডরুমে আনলো, এনে আতিয়াকে বেডে ছুঁড়ে মারল। আতিয়া আবারও হুমড়ি খেয়ে বেডে পড়ল। আতিয়া এইবার ব্যথা সহ্য করতে পারল না, তাই নিজে আস্তে আস্তে উঠল। উঠে আবরারের দিকে তাকিয়ে বলল, এই, আপনার সমস্যা কি? আমাকে এভাবে টেনে আনলেন কেন? আতিয়ার এই কথা যেন আবরারের রাগে ঘি ঢালার মতো ছিল। আবরার আতিয়ার উদরে হাত দিয়ে তাকে হ্যাঁচকাটানে নিজের কাছে আনলো। কোনো পুরুষের এত কাছে আসায় আতিয়ার কেমন যেন অস্বস্তি ফিল হচ্ছে, শ্বাস নিতে পারছে না, যেন গলায় আটকে আছে। আতিয়ার এমন হওয়ার মধ্যেই দেখল তার পেট জোরে ছাই হয়ে যাচ্ছে। আতিয়া নিজের পেটের দিকে তাকিয়ে দেখল আবরার তার হাতের নখ দিয়ে পেটে হাসড়িয়ে দিচ্ছে। এটা দেখে আতিয়ার রেগে গেল খুব। সে কয়েকটা কড়া কথা শোনাবে বলে আবরারের দিকে তাকাতেই আবরার আতিয়াকে কথা বলতে না দিয়ে তার নরম ঠোঁট জোড়ায় নিজের শুষ্ক ঠোঁট ডুবিয়ে দিল। আতিয়া কিছুই বুঝতে পারল না কি হচ্ছে, কিন্তু যখন দেখল ও নিঃশ্বাস নিতে পারছে না তখনই আতিয়া ছোটাছুটি করতে লাগলো, কিন্তু তাও নিজেকে আবরারের থেকে ছাড়াতে পারল না। আবরার আতিয়ার ঠোঁটে গভীর চুমু দেওয়ার বদলে কামড় দিতে লাগলো। এতে আতিয়া ব্যথায় আরও বেশি ছটফট করতে লাগলো। প্রায় 10 মিনিট পরে আবরার আতিয়ার ঠোঁটে যে যুদ্ধ বাঁধালো সেটা স্থগিত করল। আতিয়া ছাড়া পেতেই জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আবরার ও শ্বাস নিয়ে নিজের তর্জনী আঙুল দিয়ে ঠোঁট মুছে আতিয়ার দিকে তাকিয়ে বলল, মুখে তিতা করলা থাকলেও ঠোঁটটা কিন্তু অনেক মিষ্টি। আই লাইক ইট। আবরারের এমন কথা শুনে আতিয়া বলল, এইসব কি? আবরার ভাবলেশীনভাবে বলল, শাড়ি পরে ছেলেদের পেট বের করে দেখানোর জন্য সামান্য ছোট্ট একটা শাস্তি। আতিয়া অবাক হয়ে বলল, কখন দেখলাম আমি আমার পেট? আবরার টিফানে গিয়ে বসতে বসতে বলল, অনেক শখ তোর শাড়ি পরে পেট দেখিয়ে নাচ করে ছেলেদের দৃষ্টি আকর্ষণ করা, তাই না? তো কয়টা নাগর জুটিয়েছিস এই পর্যন্ত নিজের রূপ যৌবন দেখিয়ে? আবরারের এমন কথায় আতিয়া আবরারের দিকে তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, কি সব বলছেন? আমি আমার রূপ যৌবন দেখিয়ে ছেলেদের আকৃষ্ট করব কেন? তোর একটাতে চলে না, তাই তো স্কুলে নাকরদের সামনে নাচ করছিলিস। ভালো, এখন আমার সামনে নাচ, আমি দেখব। কেন নাচবো আমি আপনার সামনে? আমি বলেছি তাই নাচবি। আপনি বললেই আমাকে নাচতে হবে? শাস্তির কথা মনে আছে তো? না নাচলে আবার ওই যুদ্ধ শুরু হবে। এখন ডিসিশন তোর। না নাচলেও সমস্যা নেই, তোর ওই ঠোঁটে যুদ্ধ করতে আমার বেশ ভালোই লাগলো। আবরারের এমন কথা শুনে আতিয়া তাড়াতাড়ি তার 2 হাত দিয়ে ঠোঁট ঢেকে ফেলল, তারপর বলল, আমি নাচবো, গান চালু করুন। গুড গার্ল। এই বলে আবরার একটা গান চালু করলো আর আতিয়া সেই গানের তালে তালে নাচতে লাগলো। আবরার বসে বসে ফোন স্ক্রল করতে লাগলো। এইদিকে আতিয়া 1 ঘন্টা ধরে নাচতে নাচতে হাত পা ব্যথা হয়ে গেল। নাচতেও পারছে না ভালো করে, হাত পা শুধু ছোড়াছুড়ি করছে এইদিকে ওইদিকে। আতিয়া ক্লান্ত কণ্ঠে বলল, আর কত নাচবো? আবরার ওইভাবে ফোন স্ক্রল করতে করতে বলল,
আমি যতক্ষণ না থামতে বলবো। আবরারের এমন কথা শুনে আতিয়া আবরারের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে আবারও নাচ করতে লাগলো। 10 মিনিট হতেই আবরার বলল, থাক, আর নাচতে হবে না, আজকের জন্য এইটুকু থাক। আর আজকের শাস্তির কথা মনে থাকলে কোনোদিনও শাড়ি পরবি না, আর না কোনোদিনও নাচ করবি। এই বলে আবরার রুম থেকে বেরিয়ে গেল। আবরার চলে যেতেই আতিয়া ওইভাবে বেডে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। আতিয়া, শোনা মা, কান্না করে না। তুমি তো স্ট্রং, তাই না? কান্না করো না আমার সোনা মা। আমরা তাড়াতাড়ি চলে আসব, আর আমরা আসলেই তুমি দেখবে তোমার বাবা আবারও আগের মতো তোমাকে আম্মু বলে ডাকবে, আর 5টা বাবার মতো তোমাকেও আদর করবে। আতিয়া হেসকি তুলে কান্না করতে করতে বলল, আম্মু আম্মু আব্বু সুস্থ হয়ে যাবে তো এবার? আয়শা মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলল, আম্মু একদম ঠিক হয়ে যাবে। তুমি আর কান্না করো না। তুমি যদি কান্না করো তাহলে আমরা কিভাবে যাব বলো? তুমি যদি কান্না করো তাহলে আমরা কিভাবে যাব মা, বলো তুমি? আর না গেলে তোমার আব্বু ঠিক হবে কিভাবে? আয়শার কথা শুনে আতিয়া এবার নিজের চোখের পানি মুছে দিল। তারপর বলল, আচ্ছা আমি আর কান্না করব না। আয়শা আতিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, এই তো আমার গুড গার্ল। হুম। মিসেস আয়শা এবার আতিয়ার এক হাত ধরে মোহনা বেগমের কাছে নিয়ে গেল। তারপর মোহনা বেগমের হাতের উপরে আতিয়ার হাত দিয়ে বলল, আমার আতিয়া এখন আর আমার নাই, সে এখন তোমার বাড়ির সম্মান, তোমার বাড়ির বড় বউ। আন্টি, তবুও একটা কথা বলি, আমার মেয়েটা বড্ড ছোট আর অবুঝ, তুমি দেখে রেখো। আমার আর ওর বাবার জন্য অনেক কান্না করবে, একটু বুঝিয়ে বলো। আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ ফিরে আসবো। মোহনা বেগম আতিয়ার হাত শক্ত করে চেপে ধরে তাকে নিজের বুকে টেনে নিল। তারপর এক হাত দিয়ে জড়িয়ে ধরে মিসেস আয়শাকে আশ্বস্ত করে বলল, তুমি চিন্তা করো না মা, আমি দেখে রাখবো, কোনো কষ্ট বা কান্না করতে দিব না। তুমি নিশ্চিন্তে থাকো আর সাবধানে যেও। মিসেস আয়শা এবার সবার থেকে বিদায় নিয়ে নিজের স্বামী সাদমান সাদিফকে নিয়ে চলে গেল সিঙ্গাপুরের উদ্দেশ্যে। মিসেস আয়শা তার স্বামী সাদমান সাদিফকে নিয়ে সিঙ্গাপুর গেছেন আজ 4 দিন হচ্ছে। এই 4 দিনে আতিয়া তেমন কোনো কথা বলতো না, স্কুলেও যেত না, সবসময় রুমের মধ্যে বসে থাকতো। মোহনা বেগম আর নাফিজ সেলিম এসে এসে আতিয়ার সাথে কথা বলতো, আতিয়াকে খাইয়ে দিত। আজ 4 দিন পরে আতিয়া স্কুলে যাবে, তাই এখন ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। দাদি। কি দাদুমণি? আচ্ছা দাদি, তুমি এত আনরোম্যান্টিক কেন? আতিয়ার এমন কথা শুনে মোহনা বেগম হতবাক হয়ে আতিয়ার দিকে তাকালো। আর নাফিস সেলিম খাবার মুখে দিয়ে না গেলে চুপচাপ আতিয়ার মুখে তাকিয়ে আছে। এইদিকে আতিয়া নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার, তোমরা দুইজন আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? মোহনা বেগম হতবাক থাকা অবস্থায় বলল, তুই এক্ষুনি কি বললি যে আমি আনরোম্যান্টিক? আতিয়া খেতে খেতে বলল, তাই নয়তো কি? আমি দেখছি দাদা তোমাকে কত ভালোবাসে, কত যত্ন করে, আর তুমি দাদার সাথে শুধু ঝগড়া করো, দাদাকে বকো, একদম ভালোবাসো না, তাই তুমি আনরোম্যান্টিক, বুঝলা দাদিজান? আতিয়ার এমন কথা শুনে মিসেস মোহনা আর নাফিস সেলিম হো হো করে হেসে দিল। ওদের এভাবে হাসতে দেখে আতিয়া বোকাভাবে বলল, কি হলো, তোমরা হাসছো কেন? কি ভুল করলাম আমি? নাফিস সেলিম হাসি থামিয়ে বলল, ঠিক বলেছিস দাদুমণি, তোর দাদিজান আসলেই আনরোমান্টিক। হ্যাঁ আমিও তো সেটাই বলছি, কিন্তু তোমরা হাসছো। হ্যাঁ, কারণ তোর দাদিজান। মিসেস মোহনা নাফিস সেলিমকে কথা বলতে না দিয়ে রাগী কণ্ঠে বলল, চুপ কর, দাদা আর নাতি মিলে আমার সামনে আমার নামে বদনাম খাওয়া হচ্ছে। দা। আতিয়াকে কথা বলতে না দিয়ে মিসেস মোহনা বলল, চুপ কর তুই, স্কুলে দেরি হচ্ছে, তাড়াতাড়ি খেয়ে স্কুলে যা। এমন কথা শুনে আতিয়ার মুখের রিয়াকশনটা একদম ফাটা বেলুনের মতো করে খেতে লাগলো। আতিয়ার এমন মুখ দেখে নাফিস সেলিম মুখ টিপে হাসতে লাগলো। তখনই মিসেস মোহনা বলল, তুমি এখনো হাসছো কেন? তাড়াতাড়ি খাও আর দাদুমণিকে স্কুলে দিয়ে আসো। মিসেস মোহনার পরপর ধমকে আতিয়া আর মিস্টার নাফিস আর কোনো কথা বলল না। তারপর তারা খাওয়া শেষ করে মিসেস মোহনার থেকে বিদায় নিয়ে চলে গেল।
রাগ করছিস কেন প্রাণ ভোমরা? এই দেখ তুই রেগে থাকলে আমার একদম ভালো লাগে না। ফারিয়া আতিয়ার দিক থেকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে বলল, এই রোগ একমাত্র তাহসিন রাকিব সারাতে পারবে। ও প্রাণ ভোমরা, রাগ করিস না প্লিজ। তুই তো আমার প্রাণ ভোমরা। তুই যদি রেগে থাকিস তাহলে আমি কেমনে বাঁচবো বল তুই? আতিয়া এবার ফারিয়ার সামনে গিয়ে দু হাত কানে দিয়ে একটা ইনোসেন্ট ফেস করে বলল, প্রাণ ভোমরা দেখ, আমাদের সম্পর্কে কোনো সরি বা থ্যাঙ্কস বলা নেই, তাই আমিও তোকে এখন সরি বলবো না। তবুও শোন, তুই আমার প্রাণ ভোমরা, তাই তোকে ছাড়া আমি বাঁচবো না। আর জামাই জামাই বলবি না। ওই নির্জীব বেটা মানুষ আমার ঠোঁটের ওপর যুদ্ধ চালিয়েছে। আতিয়ার ইনোসেন্ট ফেস দেখে ফারিয়া গলে গেল, কিন্তু পরক্ষণে ঠোঁটে যুদ্ধর কথা শুনে ফারিয়া চোখ বড় বড় করে আতিয়ার দিকে তাকিয়ে বলল, কি বলে জানো, তোর ঠোঁটের উপর যুদ্ধ হয়েছে? আতিয়া কান্না কান্না ফেস নিয়ে বলল, আর বলিস না প্রাণ ভোমরা, আগের দিন আমাকে টানতে টানতে ওই নির্জীব মানুষ ওর কোন বাড়িতে নিয়ে গিয়ে আমার ঠোঁটের ওপর 10 মিনিট ধরে যুদ্ধ চালিয়েছে। আবার আমার পেট হাঁচড়িয়ে দিয়েছে। আর আতিয়াকে কথা বলতে না দিয়ে ফারিয়া তাড়াহুড়ো করে বলল, শাস্তি দিয়েছে। জানো জানো তোকে এসব করলো কেন জিজু? হ্যাঁ, আতিয়া কাঁদো কাঁদো হয়ে বলল, শাস্তি দিয়েছে। কেন? আগের দিন ফাংশনে নাচ করছিলাম, আর নাচ করতে গিয়ে শাড়ি পেটের উপর থেকে সরে গিয়েছিল, তাই। আর আমাকে শাস্তি দেওয়ার পরে ওয়ার্নিং দিয়েছে, আর যদি নাচি তাহলে এর থেকে বেশি শাস্তি দেবে। ফারিয়া আতিয়ার কাঁধে হাত রেখে বলল, ইস, দেখেছিস আমার জিজু কত ওভার পসেসিভ তোর উপর, তোকে নিয়ে জেলাস ফিল করে। উফ, কি দারুণ। ফারিয়ার কথা শুনে আতিয়া মুখ কুঁচকে ফেলে বলল, চুপ কর তুই। ওই নির্জীব মানুষ আমাকে নিয়ে জেলাসি ফিল, এটা আমাকে মানতে হবে? মানতে হবে না, মেনে নে। চুপ করেন ম্যাম, এইবার ক্লাসে চলেন। এই বলে ওরা দুজনই ক্লাসে চলে গেল। রাতের শেষ প্রহর, এমন সময় সারা শহর জুড়ে কেউ তাহাজ্জুদের নামাজ পড়ছে, কেউ আবার তার প্রিয় মানুষের সাথে একান্তিত কিছু সময় কাটাচ্ছে, আবার কেউ গভীর ঘুমে আচ্ছন্ন আছে। এদের মধ্যে আতিয়া যে গভীর ঘুমে ব্যস্ত, সে বেডে শুয়ে আছে আরাম করে, হাত পা এদিক ওদিক ছড়িয়ে। আতিয়া বেডে শোয়ার কারণ আজ 1 সপ্তাহ হলো আপনার বাসায় নেই। সে যে আতিয়াকে শাস্তি দিয়ে চলে গেল আর আসেনি। মিসেস মোহনার কাছ থেকে আতিয়া শুনেছে যে তার নাকি বিজনেস মিটিং আছে, তাই ইউএসএ গেছে। কবে আসবে জানে না, তাই তো আতিয়া মনের সুখে এই 1 সপ্তাহ ধরে ঘুমায় বেরিয়ে। আতিয়া স্বপ্ন দেখছে ও একটা সুন্দর প্রাসাদে আছে, আর ওর পরনে রাজকুমারীদের পোশাক, যেন ওই এই রাজপ্রাসাদের রাজকুমারী। আতিয়া প্রাসাদের বাগানে দাঁড়িয়ে আছে। এমন সময় একটা ছেলে আসলো, তার পোশাকও রাজবংশের, হয়তো কোনো দেশের রাজা বা রাজকুমার। ছেলেটা আতিয়ার সামনে আসতেই আতিয়া সেই ছেলের মুখ দেখে অবাক হয়ে যায়, কারণ এটা আর কেউ না, আতিয়ার নির্জীব মানুষ ওরফে আবরার ফাহাদ। আতিয়া এটা দেখে অবাক তো হলো, তার মধ্যে ঘুমের ঘরে ভ্রু কুঁচকে ফেলল। এইদিকে আতিয়াকে ঘুমের মধ্যে ভ্রু কুঁচকে যেতে দেখে একজন গভীরভাবে সেই কুঁচকে যাওয়া ভ্রুযুগল দেখতে লাগলো। আতিয়া যখন ছেলেটাকে দেখে অবাক হলো, তখন ছেলেটা আতিয়ার সামনে এসে হাঁটুমুড়ো বসে বুকে 1 হাত রেখে আতিয়ার দিকে তাকিয়ে বলল, হে রাজকুমারী আতিয়া, আপনি কেমন আছেন? আমি সানশাইন রাজ্যের রাজকুমার ফাহাদ। আমার সাথে আপনার বিবাহ ঠিক হয়েছে, কিন্তু আমি চাই আমার সাথে আপনার বিবাহ হওয়ার আগে আমি আপনাকে প্রপোজ করব। আপনি কি আপনার মনের রাজত্বের রাজা হতে আমাকে দেবেন? আপনার প্রিন্স চার্মিং হতে দেবেন? আমি সারা রাজ্যের রাজা হতে পারি, কিন্তু আপনার রাজ্যের রাজা হলে নিজেকে ধন্য মনে হবে। আপনি কি আমাকে আপনার রাজ্যের রাজা হতে দেবেন? সবসময় সুখ দুঃখের সঙ্গী হয়ে আমার পাশে থাকবেন? আপনি কি আমাকে বিবাহ করবেন? নির্জীব মানুষের মুখে এমন রোমান্টিক কথা শুনে আতিয়া খুশি হলো অনেক। সেই খুশি ঘুমের মধ্যে মুখে প্রকাশ করলো। আতিয়া ফাহাদের উত্তর দিতে যাবে, এমন সময় দেখলো কোথা থেকে সমুদ্রের জল সব চলে আসলো তাদের মাঝে। তারপর আতিয়া ভয়ে ধরফরিয়ে ঘুম থেকে উঠে বসলো। আতিয়া ঘুম থেকে উঠে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ওর মনে হচ্ছিল ও সত্যি সত্যি ডুবে গিয়ে মারা যাবে। আতিয়া নিজের চুল মুখ থেকে সরাতে গিয়ে দেখে চুল ভিজা। আতিয়া এইবার তার জামা কাপড় দেখে সব পানি দিয়ে ভিজে গেছে।
এমনকি বেডও ভিজে গেছে। আতিয়া যখন এইসব দেখছিল তখনই কেউ গভীর কণ্ঠে আতিয়াকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, কি সমস্যা তোমার? একবার বারণ করেছি না যে আমার বেডে শোবে না? আমি বেড শেয়ার করি না। কথা কারে যায় না নাকি? কোনো পুরুষালী ভারী কণ্ঠস্বর শুনতেই আতিয়া সামনে তাকিয়ে দেখল মাত্র স্বপ্নে দেখা মিস্টার আবরার ফাহাদ রিয়েল লাইফে হাতে মগ নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে সে ভিজে যাওয়ার মূল ক্রেডিট হলো মিস্টার নির্জীব মানুষ। আতিয়াকে নিচের দিকে এভাবে তাকাতে দেখে আবরার বলল, স্টুপিড গার্ল, এইভাবে তাকাতে নিষেধ করেছি। আমার মেয়েতে অ্যালার্জি আছে। আবরারের এমন কথা শুনে আতিয়া থতমত খেয়ে যাই, তারপর তাড়াতাড়ি চোখ নামিয়ে নেয়। আবরার এইবার বলে, কি হলো? এখনো বেড থেকে নামছো না কেন? আপনি আমাকে ভেজালেন কেন? প্রশ্নের উত্তর না পেয়ে উল্টো প্রশ্ন করায় আবরার রেগে যায়। তারপর বলে, ডিয়ার ইউ, সাহস তো কম না। আমার প্রশ্নের আনসার না দিয়ে উল্টো আমাকে প্রশ্ন করছো। আবরারের রাগে কণ্ঠস্বর শুনে আতিয়া ভয় পেয়ে গেল, তবুও সেটা আবরারের সামনে প্রকাশ করল না। না মানে আপনি আমাকে এইভাবে এই শীতের মধ্যে ভিজিয়ে দিলেন কেন? আমার কত সুন্দর স্বপ্ন, তাও এইভাবে পানিতে ডুবিয়ে মারলেন। হাউ স্ট্রেঞ্জ। এই মেয়ে, নামো আমার বেড থেকে তাড়াতাড়ি। আতিয়া বেড থেকে নামতে বলল, নামছি, বেডে মনে হয় হীরা জহরত রাখা, সেজন্য আমাকে বেডে আসা যাবে না। আবরার আতিয়ার কথায় পাত্তা না দিয়ে বেডের ভিজা বিছানা সরাতে সরাতে বলল, আমার বেডে কোনো গায়ে পড়া মেয়ের জায়গা নেই। আর মেইন কথা, আমার মেয়েতে বড্ড অ্যালার্জি। যত দূরে থাকবে ততই নিজের জন্য ভালো হবে মেয়ে। আতিয়া ওয়ার্ড্রপ থেকে একটা 3 পিস বাহির করে ওয়াশরুমে যেতে যেতে বলল, কি এক নির্জীব মানুষ যে তার কাছে না গেলে মনে হয় আমার চলবেই না, যত সব। এই বলে আতিয়া ওয়াশরুমে ঢুকে ওয়াশরুমের দরজাটা জোরে শব্দ করে লাগিয়ে দিল। এইদিকে আবরার আতিয়ার বলা একটি কথা মাথায় ঘুরপাক খাওয়া হচ্ছে, শেষমেশ মুখে বলে ফেলল, নির্জীব মানুষ। সূর্যের মতো তেজ তোমার, চাঁদের মতো করো ঝলমল, তিমিরে ঢাকা আধার রাতে তোমাকে খুঁজি বারবার, মনের মাধুরী মিশে আছো তুমি শতবার, এইভাবে না খেলে ধরা দাও এই যোচনায়। বাবা প্রাণ ভোমরা এত ছন্দময় কথা কার জন্য? আমার জামাইজানের জন্য। আতিয়া ভ্রু কুঁচকে বলল, কে তোর জামাই? ফারিহা চোখ বন্ধ করে বলল, তাহসিন রাকিব। আতিয়া ফারিহার পিঠে হালকা থাপ্পড় মেরে বলল, শালি, ওই তাহসিন সাকিবের ভূত লেগেছে তোর? যেন নামটা অন্তত ঠিক বল, তাহসিন রাকিব নট সাকিব। ওই হলো একটা। হলো একটা না, ও আমার জান পরাণ, আমার কলিজা, আমার কিডনি, আমার ফুসফুস, আমার হাত, আমার পা, কান, নাক, চুল, ঠোঁট, জিভ, আর আরো কিছু থাকলে সেগুলো। ফারিহার কথা শুনে আতিয়া মাথায় হাত দিয়ে বলল, হায় আল্লাহ, এই পাগল মাইয়াকে দিয়ে আমি কি করব এখন? আতিয়ার কথায় ফারিহা ভাবলেশীনভাবে বলল, বেশি কিছু না জানো, জাস্ট আমার প্রাণ প্রিয় পরাণের স্বামী তার কাছে আমাকে দিয়ে আয়, তাহলেই হবে। আতিয়া এবার ফারিহার দিকে তাকিয়ে বলল, প্রাণ ভোমরা, তুই জানিস তুই একদম পাগল হয়ে গেছিস, তোকে এবার পাবনায় ভর্তি করাতে হবে। ফারিহা চোখ বন্ধ করে এক হাত বুকে দিয়ে বলল, জানো আমি পাগল হয়ে গেছি, সেটা তাহসিন রাকিবের জন্য। এখন পাবনায় ভর্তি করালে আমি জীবনেও অসুস্থ হব না। আমার এই পাগলামো কোন পাগলের ডক্টর না, স্বয়ং আমার তাহসিন রাকিব ঠিক করতে পারবে। আচ্ছা। ফারিয়া চোখ খুলে বলল, কি আচ্ছা? এই যে তোর বিয়ে করার ভূত লাগছে, আন্টিকে বলতে হবে বিয়ে দেওয়ার জন্য। সমস্যা নেই, বলে ফেল, কিন্তু ছেলেটা যেন তাহসিন রাকিব হয়। বাল বাল করছিস কেন 100 বার? কি বাল? আতিয়ার রাগে উঠে যেতে যেতে বলল, তোর জামাইয়ের। আতিয়ার পিছু পিছু ফারিয়া যেতে যেতে ন্যাকা কান্নার ভান ধরে বলল, হায় আল্লাহ, আমার জামাইয়ের। আর আমি জানলাম না, তুই জানলি কিভাবে? এই তুই কি? ফারিয়াকে কথা শেষ করতে না দিয়ে আতিয়া বলল, এই মেয়ে চুপ কর, তোর জামাইকে আমি কই পাবো? ফারিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তাহলে ঠিক আছে, কিন্তু তোকে আমি কোনোদিনও বলতে শুনিনি এই মেয়েটা কবে শিখলি রে? ফারিয়ার কথা শুনে আতিয়া ওইভাবে থেকেই বলল, ওই নির্জীব মানুষ থেকে। ফারিহা বাহবা দিতে দিতে বলল, বাহ বাহ, খুব উন্নতি হয়েছে দেখছি আমার জানুটার। জিজুর সাথে থেকে থেকে কথা স্টাইল এখন আমার উপর অ্যাপ্লাই করছিস। সাব্বাস বেটা, সাব্বাস। মুখ ফসকে যে কি বলে ফেলেছে এটা এখন স্মরণে আসলো ফারিহার। কথা শুনে তাই আতিয়া নিজের মনে মনে বলল, শেষমেশ ওই নির্জীব মানুষের ছোঁয়া লাগলো আমার, ছিছি। এফ
আমার সব প্ল্যান নষ্ট করে দিচ্ছে বারবার। তোরা কি করছিস? একটা কাজও ঠিকভাবে করতে পারিস না কেন, শুয়ারের বাচ্চারা? একটা লোক ভয়ে ভয়ে সামনের ব্যক্তিটিকে বলল। বস, আসলে কি আসলে আসলে বলছিস? যা বলার ক্লিয়ারভাবে বল, নয়তো আমার রিভলভারে যে কয়টা গুলি আছে এখন আছে সব কয়টা তোর বুকের বাম সাইডে খড় বাঁধবে। বস লোকটির হুঙ্কার ছাড়া কথায় সবাই ভয়ে জড়সড় হয়ে গেল। কেউ কেউ কেঁপে কেঁপে উঠল। সবার মধ্যে থেকে রেজাল নামক এক বডিগার্ড বসের সামনে এসে মাথা নিচু করে বলল। আমরা সব প্ল্যান মাফিক করছি, বাট সে কিভাবে যেন আমাদের সব প্ল্যান জেনে ফেলেছে, তাই আমাদের প্ল্যান প্রতিবার বিফলে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমাদের নিজেদের মধ্যেই কোনো শত্রু আছে যে আমাদের প্ল্যানের যা খবর আছে সব এএফ এর কাছে পাচার করে দিচ্ছে। রেজাউলের এমন কথা শুনে বস লোকটি আবারও হুঙ্কার ছেড়ে বলল। আমার খেয়ে আমার পরে আমার পিছনেই ছুরি, আমি তাকে খুন করে ফেলবো একদম বিনা কষ্টে, খাতির যত্ন করে। কে আমার নুন খেয়ে আমার পিছনে ছুরি মারছিস? ভালো চার যদি বেরিয়ে আয়, নয়তো আমি একবার খুঁজে পেলে তাকে আমার টেকনিকে মারব। আর তোরা জানিসই নিশ্চয় আমার ক্ষমতা কত, 5 মিনিটও লাগবে না খুঁজতে। বস লোকের হুঙ্কারে আবারও সবাই ভয়ে জড়সড় হয়ে গেল। এর 2 মিনিট স্তব্ধ রইল। এমন পরিবেশের মধ্যে একটা ছেলে বস নামক লোকের সামনে আসলো। এটা দেখে বস নামক লোকটি বলল। শুয়োরের বাচ্চা, তাহলে তুই এএফকে প্রতিনিয়ত খবর পাঠাইছিস? লোকটি মাথা নিচু করে ভয়ে ভয়ে বলল। জি বস। বস লোকটি তার রিভলভার বাহির করে লোকটির বুক বরাবর টার্গেট করে বলল। আমার খেয়ে আমার পরে আবার আমার খবর অন্যকে দিস? ইটস ভেরি ব্যাড। এখন উপরে গিয়ে এএফের জন্য কাজ করিস। বাই বাই। এই বলে বস শুট করে দিল, আর সঙ্গে সঙ্গে লোকটি মাটিতে লুটিয়ে পড়ল। তারপর বস নামক লোকটি সবাইকে উদ্দেশ্য করে বলল। আমার খেয়ে আমার পরে অন্যকে সাহায্য করা, তাই শুধু ট্রেলার দেখালাম। এইবার আর কেউ এমন কাজ করলে ডাইরেক্ট সিনেমা দেখাবো। গট ইট? সবাই এটা শুনে শুধু মাথা নিচু করে রইল, কেউ কোনো কথা বলল না। কিন্তু এদের সবার মধ্যে বস নামক লোকটির কথা আর ট্রেইলার দেখে বাঁকা হাসি দিয়ে মনে মনে বলল। ট্রেলার যদি তুই দেখিয়ে থাকিস তাহলে সিনেমা দেখার জন্য হলেও আমি অপেক্ষা করব, কারণ ট্রেলার তো হলেও সিনেমা সম্পূর্ণ অন্যজনের। দাদিজান, ও দাদিজান। কি হয়েছে দিদিমণি? দাদাজান কোথায়? মিসেস মোহনা সোফায় বসতে বসতে বলল। আতিয়া ও মিসেস মোহনার পাশে গিয়ে বসতে বসতে বলল। তুই জানিস না তোর দাদাজান এখন অফিসে আছে? ভুলে গিয়েছিলাম দাদিজান। মাথায় তেল দিব। কি অবস্থা চুলের? আতিয়া এবার সোফা থেকে নেমে নিচে বসলো, আর মিসেস মোহনা আতিয়ার মাথায় তেল দিয়ে দিল। তারপর সুন্দর করে বেনুনি গেঁথে দিল। আচ্ছা দাদিজান, একটা কথা বলি। দাদুমণি, বলে ফেল। তোমার আর দাদাজানের বিয়ে কিভাবে হয়েছিল? মিসেস মোহনা এই কথা শুনে বলল। সে অনেক কাহিনী। আতিয়া নিচ থেকে উঠে আবারও সোফায় বসে মিসেস মোহনার 2 হাত ধরে বলল। প্লিজ দাদিজান, প্লিজ বলো, বেশি বড় না, শর্টকাটে বলো। আতিয়ার এমন জোরাজুরিতে মিসেস মোহনা মুস্কি হেসে বলল। আচ্ছা বাবা, আচ্ছা আমি বলছি। তাড়াতাড়ি বলো। মিসেস মোহনা বেগম এবার বলতে শুরু করলেন। ভাই। কি হয়েছে আরিফ? ভাই, আমাদের যে লোক ব্ল্যাক ডেমিন গ্রুপে ছিল আমাদের খবর পাঠানোর জন্য, তা কি হয়েছে? ভাই অরিশ তাকে শুট করেছে। আরিফের কথা শুনে এএফ ডান হাতের তর্জনী আঙুল দিয়ে কপালের এক পাশ স্লাইড করতে করতে বলল। লাশ কোথায়? ভাই দাফনের কাজ চলছে। ও, আর শোন, ওর পরিবারের যাবতীয় খরচ আমার থেকে নিবি, আমি দেব, ওকে? ভাই। আর দাঁড়ালো না সেই জায়গায়, গাড়িতে উঠে বসলো এএফ এর সাথে আরিফও উঠে বসলো। তারপর তারা অজানা গন্তব্যে পাড়ি জমালো। তোর দাদাজানের সাথে আমার প্রথম দেখা হয়েছিল যখন আমি অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিলাম। একদিন আমি আর আমার ক্লাস ফ্রেন্ডদের নিয়ে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘুরতে বের হয়েছিলাম। আমার ক্লাস ফ্রেন্ডের মধ্যে আমরা 3 জন মেয়ে আর 2 জন ছেলে ছিল।
তো আমরা ঘুরতে গেছিলাম পার্কে। গিয়ে আমরা সবাই মিলে ঠিক করি একটা খেলা খেলবো। তাও ওটা ছিল যা বলবে তাই করতে হবে, এর মানে ট্রুথ দেয়ার। বাট ট্রুথ ছিল না। প্রথমেই দানেই আমার পালা। আমার পালাই এমন একটা ডেয়ার দিল, সেটা আর কি বলবো। আতিয়া গালে হাত দিয়ে বলল, কেন দাদিজান কেন দাদিজান কি ডেয়ার দিয়েছিল তোমাকে? আমার ডিয়ার দিছে একটা ছেলেকে গিয়ে প্রপোজ করতে হবে, আর তাকে বলা যাবে না। মানলাম তাদের ডিয়ার। এইবার আমাকে দেখিয়ে দিল কাকে প্রপোজ করতে হবে। আমি সামনে তাকিয়ে দেখি একটা ছেলে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে কার সাথে ফোনে কথা বলছে। আমি এইবার আমার বন্ধুদের থেকে একটা লাল গোলাপ নিয়ে তাদের কাছে গেলাম। তারপর ওই ছেলেটার সামনে ফুলটা ধরে বললাম, আই লাভ ইউ, আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। আতিয়া ওইভাবে থেকেই উত্তেজিত হয়ে বলল, তারপর কি হলো দাদিজান? ছেলেটা কি বললো? মিসেস মোহনা মুস্কি হেসে বলল, ছেলেটা আমার এমন প্রস্তাবে হতভম্ব হয়ে গেল। সে হয়তো বুঝতে পারেনি এমন বলবো। আমিও কিছু বলছি না, কারণ আমাকে বলা হয়েছে যে কোনো মতে বলা যাবে না, এটা ডেয়ার। আমি আর ওই ছেলে 2 মিনিট যাবৎ চুপ ছিলাম। তারপর হুট করে ছেলেটি বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই কথা বলতে গিয়েও আমি বলতে পারিনি। যদি তুমি রিজেক্ট করো আমি সহ্য করতে পারবো না, তাই আমি কিছু বলিনি। শুধু তোমার পিছু পিছু ঘুরতাম, যে কোনো দিন তুমি এসে আমাকে এইভাবে বলবে বা কোনো সঠিক সময়ের অপেক্ষা। আর আজ আমার স্বপ্ন পূরণ হলো। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি আমাকে বিয়ে করবে? আমার অর্ধাঙ্গিনী হবে? আমার সুখ দুঃখের সাথী হবে? বুড়ো বয়সে একসাথে বসে আমার গল্প করার সঙ্গী কি হবে? আমি তো একদম হা হয়ে গেছি। মানে আসলাম ডিয়ার হিসেবে প্রপোজ করতে, আর বেটা আমাকে বিয়ের প্রস্তাব দিল। আমি সেদিন কোনো কথা না বলে সোজা চলে গিয়েছিলাম। তারপর কি হলো? তারপর সেই ছেলে তার পরিবার নিয়ে আমার বাসায় আসে। এসে আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয়। ছেলে ভালো, বিজনেস করে, ব্যাকগ্রাউন্ডও ভালো, তাই আমার বাবাও রাজি হয়ে যায়। আর তারপর বিয়ে হয়ে গেল তোর দাদাজানের সাথে। OMG, তার মানে দাদাজান তোমাকে অনেক আগে থেকে ভালোবাসতো? উফ দাদিজান, আমার দাদাজান দেখেছো কত ভালোবাসে তোমায়। তোমাকে প্রপোজ করিনি, যদি তুমি রিজেক্ট করো সেই জন্য। এটা ঠিক। তোর দাদাজান আমাকে এখনো ভয় পায়। এই মেয়ে, এসব কি? আতিয়া কারো কণ্ঠস্বর শুনে যেভাবে আছে সেভাবেই পেছনে ঘুরে দেখল আবরার রুমের দরজার কাছে দাঁড়িয়ে তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। এইদিকে আবরার রুমে এসে দেখে আতিয়া চুল ছেড়ে দিয়ে কি যেন একটা করছে বেডের কাছে দাঁড়িয়ে। তাই মূলত আবরার প্রশ্নটা করল, কিন্তু আতিয়া যখন সামনে ঘুরল আতিয়াকে দেখে আবরারের সুগার ফল হতে লাগলো। এই শীতের মধ্যেও যেন আবরার ঘেমে যাচ্ছে, হাঁসফাঁস লাগছে আতিয়াকে এইভাবে দেখিয়ে। তবুও থমকে যাওয়া দৃষ্টিতে তাকিয়ে আছে। আতিয়া একটা সাদা শার্ট পরে আছে, শার্টটা আবরারের, তাই আতিয়ার হাঁটু পর্যন্ত চলে আসে। সেজন্য আর ট্রাউজার পরেনি, ওইভাবে শার্ট জড়িয়ে আছে, আর শার্টের উপরের 2টা বোতাম খোলা, যার দরুন আতিয়ার মেয়েলি অবয়ব আবরারের পুরুষ সত্তাকে জাগিয়ে তুলছে। নিজেকে কন্ট্রোললেস মনে হচ্ছে আবরারের। আবরার দরজা থেকে সরে রুমের ভেতরে ঢুকে দরজা জোরে লাগিয়ে দিল, যার দরুন আতিয়া কেঁপে উঠল। আবরার ওইভাবে আতিয়ার কাছে গেল, গিয়ে আতিয়ার কোমরের ভাঁজে এক হাত দিয়ে আতিয়াকে নিজের কাছে আনলো। আবরারের এমন টানায় আতিয়া হুমড়ি খেয়ে আবরারের বুকে গিয়ে পড়ল। আতিয়া আর আবরারের মাঝে কোনো দূরত্ব নেই, একদম ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছে তারা। আতিয়া আবরারের বুক থেকে মাথা উঁচু করে আবরারের দিকে তাকালো। আবরারের চোখে চোখ রাখল আতিয়া। আজ পর্যন্ত আতিয়া আবরারের চোখে রাগ খুব দেখেছে সব সময়ের জন্য, কিন্তু আজ আতিয়া আবরারের চোখ একদম শীতল ঠান্ডা দেখল। যেই চোখের দিকে তাকালে অনেক রহস্য আছে এই মানুষটার ভিতরে, সেটা আতিয়া উপলব্ধি করতে পারছে। আমাকে সিরিয়াস করছিস তোর এই মাতাল করা রূপ দেখিয়ে? আবরারের কথার মানে আতিয়া তেমন একটা বুঝতে না পারলেও সে বলল, আপনাকে সিডিউস করার আমার কোনো ইচ্ছা নেই। আর এমনিতেই আপনার তো মেয়েতে অ্যালার্জি, তাহলে আমার রূপ দেখে মাতাল হবেন কেন?
আমাকে এই রূপ দেখিয়ে উন্মাদ বানিয়ে তেরা উত্তর দিচ্ছিস? হুম, মোটেও না। আপনাকে আমি আমার রূপ দেখিয়ে মোটেও উন্মাদ বানাচ্ছি না। আর হ্যাঁ, আপনি কি আমার এই রূপ দেখে কন্ট্রোললেস হয়ে যাচ্ছেন নাকি? আতিয়ার এমন কথায় আবরার থতমত খেয়ে গেল। আবরার তাই আতিয়াকে ছেড়ে দিয়ে রাগ নিয়ে বলল, তোর মতো মেয়েকে দেখে এই আবরার ফাহাদ কন্ট্রোললেস হয়ে যাবে, এটা দিবা স্বপ্ন থাকবে, বাস্তবে পূরণ হবে না। আর তুই আমার শার্ট পরেছিস কেন? তোকে আমার জিনিসে হাত দেওয়ার সাহস কে দিয়েছে? কি হলো? আনসার মি। শেষের কথাটা আবরার এত জোরে বলায় আতিয়া কেঁপে উঠল। আতিয়া এবার তোতলাতে তোতলাতে বলল, আ- আসলে আসলে স্টপ মিস্টার। আতিয়াকে কথা শেষ করতে না দিয়ে আবরার জোরে চিৎকার করে বলল, আসলে আসলে এক্ষুনি আবার রুম থেকে বেরিয়ে যা, আর কোনোদিনও যেন আমার রুমের আশেপাশে না দেখি। বেরিয়ে যা এক্ষুনি, ইমিডিয়েটলি আউট। আবরারের এমন অপমানজনক কথায় আতিয়া কান্না করে দিল, যা দেখে আবরার আরও রেগে গেল। সে আতিয়ার বাহু শক্ত করে চেপে ধরে রুমের বাহিরে নিয়ে এসে এক প্রকার ছুঁড়ে মারল, যার দরুন আতিয়া নিচে মেঝেতে পড়ে গেল। আর কোনোদিনও যদি তোকে আমি আমার রুমের আশেপাশে দেখি, আই সোয়ার আমি যে কি করব তোকে সেটা তুই কল্পনাও করতে পারবি না। আর তোর ন্যাকা ফ্যাঁচ ফ্যাঁচ করে কান্না তোর নাগরদের গিয়ে দেখা, দেখবি গোলে ক্ষীর হয়ে যাবে। আমার সামনে একদম দেখাবি না, আমার মন গলবে না, বরং তোর ক্ষতি করতে চাইবে। মাইন্ড ইট, আউট। এই বলে আবরার আতিয়ার মুখের উপর জোরে দরজা লাগিয়ে দিল। আর আবরারের করা এত অপমান সহ্য করতে না পেরে আতিয়া ওইখানে বসে কান্না করতে লাগলো। ওইভাবে কত সময় বসে যে কান্না করেছে তার ঠিক নেই। এইদিকে হাড় কাঁপানো শীত আর কান্নার ফলে আতিয়া সেন্সলেস হয়ে পড়ে রইল আবরারের রুমের সামনে। সেদিনের পরে কেটে গেল 2 দিন। এই 2 দিনে আতিয়া জ্বরে কোনো হুঁশ জ্ঞান ছিল না। আজ একটু সুস্থ লাগছে, তবুও বেডে শুয়ে আছে, উঠতে পারছে না, শরীর দুর্বল খুব। আতিয়াকে সেদিন আবরার রুম থেকে বাহির করে দেওয়ার পরে অতিরিক্ত কান্না আর শীতের জন্য ওভাবে জ্ঞান হারিয়ে পড়েছিল। সারা রাত ওইভাবে পড়েছিল আতিয়া। ফজরের আজান দিলে মিসেস মোহনা নামাজ পড়ে নিচে নামছিল নাস্তা করার জন্য। প্রতিমধ্যে এসে আবরারের রুমের দিকে তাকিয়ে দেখে আতিয়া জড়সড় হয়ে শুয়ে আছে। এটা দেখে মিসেস মোহনা বেগম আঁতকে উঠলেন। সে দৌড়ে আতিয়ার কাছে গেল। আতিয়ার কাছে বসে আতিয়াকে ডাকতে গেলেই দেখে আতিয়ার সারা শরীর ঠান্ডা নীল হয়ে গেছে, তার জ্বরে গা পুড়ে যাচ্ছে। মিসেস মোহনা এইসব দেখে কান্না করে দিল। তারপর আতিয়াকে ডাকতে লাগলো, কিন্তু আতিয়া উঠছে না দেখে মিসেস মোহনা এবার চিৎকার করে আতিয়ার নাম ধরে ডাকলো, আতিয়া দাদুমণি। মিসেস মোহনার চিৎকার শুনে রুম থেকে মিস্টার নাফিস বেরিয়ে আসলো। এসে দেখে তার বউ কান্না করছে মেঝেতে বসে। এদিকে চিৎকারের আওয়াজ শুনে আমরার ঘুমো ঘুমো চোখে দরজা খুলল। দরজা খুলে বাইরে তাকিয়ে দেখল ওর দরজার সামনে ওর দাদি আতিয়াকে কোলে নিয়ে কান্না করছে, আর তার পাশে ওর দাদা বসে আতিয়ার কপালে হাত দিয়ে চেক করছে। আবরার এইসব দেখে বিরক্তকর কণ্ঠে বলল, কি হচ্ছে কি এখানে? আবরারের কথা শুনে মিসেস মোহনা আবরারের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলল, দাদু ভাই, এসব কি করে হলো? আতিয়ার রুমের বাহিরে কি করছিল? আবরার বিরক্তকর কণ্ঠে বলল, আমি কি করে জানবো ও এখানে কি করছিল? রুমে তো তুই ছিলিস, তাহলে আতিয়া এখানে? মিসেস মোহনাকে কথা শেষ করতে না দিয়ে আবরার বলল, আমি বের করে দিয়েছি ওকে আমার রুম থেকে, আর কোনোদিনও যেন ও আমার রুমে না আসে, এটা ভালোভাবে বলে দেবে ওকে। আর তোমাদের নাটক শেষ হলে এখান থেকে যেতে পারো, আমার ঘুম লাগছে। এই বলে আবরার জোরে রুমের দরজা লাগিয়ে দিল। এইসব দেখে মিসেস মোহনা আর মিস্টার নাফিস শুধু একে অপরের দিকে তাকালো, কেউ কোনো কথা বলল না। তারপর মিস্টার নাফিস আতিয়াকে কোলে নিয়ে অন্য একটা রুমে আনলো, যেটা আবরারের রুম থেকে 3টা রুম পরে। আতিয়াকে বেডে শুয়ে দেওয়ার পরে মিস্টার নাফিস ডাক্তারকে কল দেয়। ডাক্তার এসে আতিয়াকে চেক আপ করে তারপর জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক দেয় আর জলপট্টি দিতে বলে। ডাক্তার চলে যেতেই মিসেস মোহনা আতিয়ার মাথার কাছে বসে কান্না করতে করতে মাথায় জলপট্টি দিতে লাগলো। আজ 2 দিন ওভাবে বেহুশ থাকার পরে আজ জ্ঞান আসলো আতিয়ার। এই 2 দিনে আবরার একবারের জন্য আতিয়াকে দেখতে আসেনি। আতিয়াও কারো কাছে আবরারের কথা জিজ্ঞাসা করেনি। আতিয়া বেডে চুপচাপ হেলান দিয়ে বসে আছে আর জানালা দিয়ে বাইরের তিমিরে ঢাকা রাতের আধারে সুন্দর গোল চাঁদটাকে দেখছে। এখন বাজে রাত 9:55।
এত সময় ধরে মিসেস মোহনা আতিয়ার পাশে বসেছিল। মাত্র উঠে গেল আতিয়ার জন্য রাতের খাবার আনতে। আতিয়া যখন বাইরে রাতের প্রকৃতি দেখতে ব্যস্ত, তখন হুট করে ওর রুমে কেউ আসলো আর এসেই জোরে দরজা লাগিয়ে দিল। জোরে দরজা লাগানোর ফলে আতিয়া ভয় পেয়ে গেল। সে জানলা থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকিয়ে দেখল আবরার দাঁড়িয়ে আছে, ভীষণ অগোছালো, চোখ দুটো লাল টুকটুক করছে, চুলগুলো এলোমেলো করা, শার্টের বোতাম খোলা কয়টা, টাইটা ঢিলি করে রাখা, গায়ের কোটটা হাতে। আতিয়া যখন আবরারকে আপাতমস্তক দেখতে ব্যস্ত, তখনই আবরার আতিয়ার কাছে আসতে আসতে নিজের হাতে থাকা কোটটা বেরিয়ে ছুঁড়ে মারল। আতিয়া কোনো কিছু না বলে ওইভাবে চুপচাপ বসে রইল। ওর আসলে আবরারের সাথে কোনোরূপ কথা বলতে ইচ্ছে করছে না, তাই চুপ রইল। আবরার আতিয়ার কাছে এসে হুট করে আতিয়ার দুপাশে বেডে হাত দিল, তারপর আতিয়ার দিকে একটু ঝুঁকে আসলো। আতিয়া এখনও ওইভাবে চুপচাপ আছে, কোনোরূপ কথা বলছে না। আবরার আতিয়ার এত কাছে আসছে যে দুজনের গরম নিঃশ্বাস একে অপরের ওপর পড়ছে। আবরারের গরম নিঃশ্বাস আতিয়ার মুখে আঁচড়ে পড়তে আতিয়া চোখ বন্ধ করে নিল। আবরার ভ্রু কুঁচকে হিসিয়ে বলল, আমাকে ইগনোর করছিস? আবরারের প্রশ্নের উত্তর আতিয়ার দিতে ইচ্ছে করছে না। এক প্রকার আতিয়া কোনোভাবেই আবরারের সাথে কথা বলতে চাচ্ছে না, তাই সে এইবার আবরারের থেকে মুখ ঘুরিয়ে নিল, যার জন্য আবরার রেগে গেল। সে এবার আতিয়ার গাল চেপে ধরল, এত জোরে চেপে ধরেছে যেন এক্ষুনি গাল খুলে হাতে চলে আসবে। আতিয়ার প্রচণ্ড ব্যথা করছে, তবুও সে কোনো কথা বলছে না, নীরবে চোখের পানি ফেলছে। আতিয়ার চোখের পানি আবরারের রাগে ঘি ঢালার মতো ছিল। সে আরও জোরে আতিয়ার গাল চেপে ধরে রাগে গজগজ করতে করতে বলল, তোর সাহস কত, তুই আবরার ফাহাদকে ইগনোর করছিস? হ্যাঁ, খুব তেজ তোর এই রূপ যৌবনের, তাই না? কত নাগরকে দিয়ে নিজের জ্বালা মিটিয়েছিস। হ্যাঁ, ছি, ভাবতেও আমার লজ্জা লাগছে তোর মতো মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে। গায়ে পড়ায় ইডিয়েট মেয়ে একটা। আবরারের থেকে নিজের ক্যারেক্টার নিয়ে এত এত খারাপ কথা বলায় ও আতিয়া কিছু বলল না, শুধু চুপচাপ নীরবে চোখের পানি ফেলতে লাগলো। এইদিকে আতিয়া এখনও নীরব আছে, কোনো কথা বলছে না। এটা দেখে আবরার ভ্রু কুঁচকে বলল, কি হলো, কথা বলছিস না কেন? মুখে কি কুলু পেটে আছিস নাকি কোনো না? আবরারের প্রতি কথায় নাগর নাগর করায় আতিয়া আর সহ্য করতে পারল না। আতিয়া বহু কষ্টে মুখ দিয়ে উচ্চারণ করল, আবরার ফাহাদ, স্টপ। এইবার আপনার ওই মুখে আমার নামে এত খারাপ অপবাদ দেয়া বন্ধ করুন। আবরার আবারও আতিয়ার গাল চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলল, আমি খারাপ অপবাদ দিচ্ছি নাকি তোর খারাপ কাজগুলো আমি বাহিরে প্রকাশ করছি? লজ্জা করে না আবার বাসায় থেকে আবার আমার বাসায় তো নাগর নিয়ে আসিস? আবরারের এমন কথা শুনে আতিয়া অবাক হয়ে গেল। সে অবাক চোখে আবরারের দিকে তাকালো, যা দেখে আবরার বলল, চোখ নামা, তোর এই নষ্ট চোখ দিয়ে আমার দিকে একদম তাকাবি না, নয়তো চোখ উপড়ে ফেলবো, তোর নাগরদেরও দেখতে পারবি না। আতিয়া আবরারের হাত নিজের গাল থেকে সরাতে সরাতে বলল, আমি জানি না আপনি কোন নগরের কথা বলছেন, কিন্তু বিশ্বাস করেন আমার কোনো নগর নেই যে তাকে আমি আপনার বাসায় আনবো। আতিয়ার এই কথা শোনা মাত্রই আবরারের আরও রাগ হলো। রাগে মাথা দাবানলের আগুনের মতো দাউ দাউ করতে লাগলো। ও বিকালে দেখেছে একটা ছেলে আতিয়ার রুমে গেছিল, কিন্তু কি করেছে এটা দেখেনি। বাট আবরার জানে তো একটা ছেলে আর একটা মেয়ে এক রুমে কি করতে পারে। আর আবরার আতিয়ার ডিটেলস সম্পর্কে খোঁজ নিয়ে দেখেছে আতিয়ার কোনো দূর সম্পর্কেরও কাজিন ভাই নেই। আর এখন আতিয়াকে এইসব বলছে, তাতে আতিয়া একটার উপরে একটা মিথ্যে কথা বলছে, যার দরুন আবরারের রাগ আকাশ ছুঁই ছুঁই। আবরার এবার আতিয়াকে ছেড়ে দিয়ে বেড থেকে ধাক্কা মেরে ফেলে দিল। এত তাড়াতাড়ি এইসব করলো যে আতিয়া কোনো কিছু ধরে নিজের ব্যালেন্স রাখতে পারল না। সে বেড থেকে নিচে পড়ে গেল। বেডের পাশে টি টেবিল ছিল। আতিয়াকে আবরার ধাক্কা মারায় আতিয়া সেই টি টেবিলের কাছে গিয়ে পড়ল, যার দরুন টি টেবিলটা ভেঙে গেল। সেই টি টেবিলের কাজ আতিয়ার শরীরে বিঁধে গেল। আতিয়া এবার জোরে চিৎকার দিল, তারপর সেখানে অজ্ঞান হয়ে পড়ে রইল। একই তো শরীর দুর্বল, তার মধ্যে শরীরে কাজ বাধাই রক্তে বেরোচ্ছে, আর ব্যথা সহ্য করতে না পেরে ওইভাবে অজ্ঞান হয়ে গেল। এদিকে আতিয়ার চিৎকার শুনে মিসেস মোহনা আর মিস্টার নাফিস সহ বাড়ির সার্ভেন্টরা দৌড়ে আতিয়ার রুমে আসলো।
এসে দেখলো আতিয়া মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর তার পাশে আবরার চুপচাপ দাঁড়িয়ে আছে। আতিয়ার এমন অবস্থা দেখে মিসেস মোহনা আতিয়াকে চিৎকার দিয়ে ডাকতে ডাকতে আতিয়ার কাছে গিয়ে তার পাশে বসলো। আতিয়ার পাশে বসে আতিয়ার এমন অবস্থা দেখে হু হু করে কান্না করে দিল। আতিয়াকে বুকে জড়িয়ে ধরে এদিকে আবরার একইভাবে দাঁড়িয়ে আছে। মিস্টার নাফিস সেলিম এইবার আবরারের কাছে এসে থমথমে গলায় বলল, এইসব কি করে হলো আবরার? আবরার ভাবলেশীনভাবে উত্তর দিল, আমি করেছি এইসব। আবরারের এমন কথা শুনে সবাই আবরারের দিকে তাকায়, যা দেখে আবরার বিরক্তকর কণ্ঠে বলল, এইভাবে আমার দিকে তাকানোর কি আছে? আমি কি অন্য জগৎ থেকে উঠে এসেছি? আর হ্যাঁ, এইসব নাটক বন্ধ করলে খুশি হব। ওই মেয়ের তেমন কিছুই হয়নি, জাস্ট সেন্সলেস হয়ে গেছে। পানি দিলে এক্ষুনি ঠিক হয়ে যাবে। আর আমার একটা কথা, আমি এই বিয়েতে আর থাকতে পারবো না। বিশেষ করে এই নোংরা মহিলার সাথে আমি জীবনেও সংসার করব না। আবরারের প্রথম কথা শুনে সবাই আবরারের প্রতি রাগ হলেও আবরারের শেষের কথা শুনে সবাই আবরারের দিকে অবাক হয়ে তাকালো। মিসেস মোহনা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তার মানে তুই এখন মিসেস মোহনার কথা শেষ করতে না দিয়ে আবরার বলল, দাদি, আই ওয়ান্ট ডিভোর্স। আমার ডিভোর্স চাই। আর হ্যাঁ, বেশি কিছু করা লাগবে না, জাস্ট একটা সই দিতে হবে এই মেয়ের। আমি কাগজ রেডি করে দিচ্ছি। আর আমার গুরুত্বপূর্ণ কাজ পড়ায় আমি কানাডা যাব। কালকে রাতে আমার ফ্লাইট। এর মধ্যে ডিভোর্সের সব কাজ আমি কমপ্লিট করে নেব। এই কথা বলে আবরার আর কারো কোনো কথার উত্তর বা প্রশ্ন না শুনে ওইভাবে রুম থেকে বেরিয়ে আসলো। আর এদিকে মিসেস মোহনা আতিয়াকে নিজের বুকের মধ্যে চেপে ধরে বলল, না না, আমি আমার দাদুমণিকে কোথাও যেতে দিব না। এই ডিভোর্স আমি হতে দিব না। যখনই আমার কাছে কাগজ আসবে আমি ছিঁড়ে ফেলবো। আমার দাদুমণিকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। বউয়ের এমন পাগলামো দেখে মিস্টার নাফিস সেলিম তার বউয়ের পাশে বসে মিসেস মোহনার কাঁধে হাত রেখে বলল, দাদুমণিকে আগে ডাক্তার দেখাতে হবে। দেখো, এখনো সেন্সলেস হয়ে পড়ে আছে। তুমি জামা চেঞ্জ করার ব্যবস্থা করো, আমি ডাক্তারকে কল দিচ্ছি। এই বলে মিস্টার নাফিস উঠতে নিলেই মিসেস মোহনা মিস্টার নাফিসের কলার টেনে ধরে তার বুকে মাথা রেখে দিয়ে ফোপাতে ফোপাতে বলল, ওগো, আমাদের আবরার এমন করছে কেন? ও আমাদের দাদুমণিকে এইভাবে মারলো কেন? আর কেন বা আমার দাদুমণিকে খারাপ মহিলা বলল? আবার ডিভোর্সও দিতে চাচ্ছে। আমি জীবনেও এই বিয়ে ভাঙবো না। যখন ডিভোর্সের কাগজ দিবে আমি সঙ্গে সঙ্গে সেটা ছিঁড়ে ফেলবো। আমার দাদুমণিকে আমি আমার থেকে দূরে সরাবো না। আর আবরারকেও আমি বোঝাবো। তুমি দেখো, সব ঠিক হবে। মিস্টার নাফিস নিজের চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে ফেলল। তারপর তার বউয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সব ঠিক হবে। এখন দাদুমণির জামা চেঞ্জ করে বেডে শুয়ে দাও, আমি ডাক্তারকে কল দিচ্ছি। এই বলে মিস্টার নাফিস ডাক্তারকে কল দিতে চলে যায়। আর মিসেস মোহনা একটা মহিলা সার্ভেন্টকে সাথে নিয়ে আতিয়ার জামা চেঞ্জ করে দিল। তারপর তাকে বেডে শুয়ে দিল। ডক্টর এসে আতিয়াকে চেক করলো। তারপর যেই জায়গাগুলোতে কাজ বেঁধেছে সেই জায়গাগুলোতে সুন্দর করে ডেটল দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। তারপর আতিয়াকে একটা ক্ষোভের ইঞ্জেকশন দিল আর কিছু ওষুধ লিখে দিল। ডক্টর চলে যেতেই মিস্টার নাফিস আর মিসেস মোহনা আতিয়ার মাথার দুপাশে দুজন বসে রইল যতক্ষণ না আতিয়া ঘুম থেকে ওঠে। সেদিনের পর কেটে গেল 1 মাস। এই 1 মাসের মধ্যে আতিয়া অনেক সুস্থ হয়ে গেছে। মিসেস মোহনা আর মিস্টার নাফিস সবসময় আতিয়াকে নিজের কাছে রেখেছে, কখনো চোখের আড়াল করেনি। এই 1 মাস আবরার বাসায় নেই। আবরার তার পরের দিনই কানাডায় চলে গেছে। আজ 1 মাস হলো এখনও দেশে ফেরেনি, আর একটা কল পর্যন্ত করেনি। আবরার যখন দেশ ছেড়ে চলে যাচ্ছিল তখন একটা পেপার নিয়ে আবরার আতিয়ার রুমে আসে। এসে দেখে আতিয়া ঘুমিয়ে আছে আর মিসেস মোহনা আতিয়ার পাশে বসে আছে। আবরারকে রুমে ঢুকতে দেখে মিসেস মোহনা নিজের শাড়ির আঁচল দিয়ে আতিয়ার মুখ ঢেকে ফেলল, যাতে করে আবরার আতিয়ার মুখ দেখতে না পারে। আবরার এসব কিছু দেখল, তবুও কিছু বলল না। সে শুধু পেপারটা মিসেস মোহনার হাতে দিয়ে বলল, ও তো দেখছি এখন ঘুমিয়ে আছে। ও যখন উঠবে তখন সাইন করে নিতে বলবে। আর কিছু করা লাগবে না, শুধু সাইন করলেই আমাদের ডিভোর্স হয়ে যাবে। আর আমি এখন চলে যাচ্ছি, ভালো থেকো।
দাদার খেয়াল রেখো, নিজেরও যত্ন নিও। এই বলে মিসেস মোহনার থেকে কোনো কথার আশা না করে ওইভাবে রুম থেকে বেরিয়ে গেল। আবরার রুম থেকে বেরিয়ে যেতেই মিসেস মোহনা হাতে থাকা আবরারের দিয়ে যাওয়া পেপারটি ছিঁড়ে দুভাগ করে ফেলল। তারপর বলল, আমি বেঁচে থাকতে কখনোই এই বিয়ে ভাঙতে দিব না। আবরার, তুই একদিন ঠিক বুঝবি আর আমার দাদুমণিকে খুঁজবি, কিন্তু ডিভোর্স হলে তো তুই আর আমার দাদুমণিকে পাবি না। তাই আমি চাই না আমার দাদুমণি আমার থেকে দূরে থাকুক, আর না তোর থেকে। এইসব নিজের মাঝে বিড়বিড় করে মিসেস মোহনা উঠে নিচে গেল কিচেনের উদ্দেশ্যে। এদিকে মিসেস মোহনা চলে যেতেই আতিয়া উঠে পড়ল। ও এতক্ষণ ঘুমের নাটক করেছিল। আবরারের সব কথা শুনেছে। আবরার ওকে ডিভোর্স দিতে চায়, ওর সাথে সংসার করতে চায় না। এইসব যখন আতিয়া শুনছিল, কেন জানি আতিয়ার খুব কান্না লাগছিল। তবু বহু কষ্টে সে নিজের কান্না আটকিয়ে রাখছিল।